সকাল সকাল পিসির বাড়ি থেকে ফোন এসেছিল। পিসির নাকি খুবই শরীর খারাপ। প্রথমটায় বাবারই সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার নাকি অফিসের কারণে সেখানে যাওয়ার হয়ে উঠবে না। এমনিতেই অফিস দুদিন ছুটি ছিল, সেই কারণে বেরিয়ে পড়লাম পিসির বাড়ির উদ্দেশ্যে। পিসির বাড়ি অনেকটাই দূর। শেওড়াফুলি স্টেশনে নেমে বীরখা গ্রাম, স্টেশনে নেমে অটো বা টোটো পেলে প্রায় 30 মিনিটের রাস্তা। প্রথমটা যখন বাবাকে বললাম যে তোমার যেতে হবে না, আমি যাচ্ছি, কিছুতেই বাবা সেখানে আমায় একা যেতে দেবে না। কোনো মতে বাবাকে রাজি করিয়ে বিকেল 4টের ট্রেনে শিয়ালদা থেকে রওনা দিলাম। খানিকক্ষণ পর দেখলাম একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। লোকটা এসে আমার পাশের সিটে এসে বসলো। খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে লোকটা একবার ফ্যাক করে হেসে আমার সাথে গল্প জুড়ে বসলো। বলছি, কোন দিকে যাবেন আপনি? আমি ওই শেওড়াফুলি। তা ভালো ভালো। আসলে আপনি যদি আগে নামতেন তবে ওই জানালার ধারে সিটটায় আমি বসতাম আর কি। শেওড়াফুলি তো অনেকটাই দূর, আমি তার অনেক আগে নেমে যাব। আসলে ওদিকে সিটে বসলে মাথা ঘোরায়। আমি ভদ্রতার খাতিরে বললাম, তা বসুন না আপনি, আমি সরে বসছি। আরে না না, বসুন বসুন, আপনাকে উঠতে হবে না। আসলে প্রতিবার আমি ওই জানালার ধারে সিটেই বসি। তা আপনি কি ওখানে ঘুরতে যাচ্ছেন নাকি? আসলে আমার মাসির বাড়ি ওইখানেই। মাসির শরীর খারাপ করেছে, তাই দেখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা আপনাকে বুঝি মাসির বাড়ির লোক স্টেশন থেকে এসে নিয়ে যাবে? আসলে সেখানে বাবারই যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা না যেতে পারায় আমারই সেখানে যেতে হচ্ছে। তাই আর কি তাড়াহুড়োয় কাউকে জানানো হয়নি। এই তো দাদা, চিন্তায় ফেলে দিলেন তো। দেখুন দাদা, আমি আপনাকে চিনিও না আর জানিও না, তবে ওই জায়গা ভালো নয়। আপনি যখন অত দূর যাবেন তখন সকাল সকাল তো বেরোতে পারতেন। রাতে শুনেছি ওই স্টেশন একদমই ভালো নয়। আপনি হয়তো ডাকাত বা ভূত জাতীয় এমন কিছু জিনিস বলছেন, তাই তো? তবে আমার ভূত দেখার স্বপ্ন এবার পূরণ হবে। তবে আপনি সাবধানে যাবেন কিন্তু। আমার স্টেশন এলো বলে আমি চলি, হ্যাঁ? তারপর আসছি বলে লোকটা পরের স্টেশনে নামার জন্য চলে গেলেন। তবে লোকটার কথাগুলো যেন আমার কানে তখনও বাজছে। এতদিনের স্বপ্ন তবে এখানে এসে আমার পূরণ হবে। কত কত জায়গায় না ঘুরেছি এই ভূত দেখার জন্য। এইসব কথা চিন্তা করতে করতেই কখন জানি না বাইরের ঠান্ডা হাওয়ায় চোখটা ঘুমে জড়িয়ে এসেছিল। হয়তোবা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। বাইরে তাকাতেই দেখতে পেলাম ট্রেনটা একটা জায়গায় থেমেছে। হয়তোবা সিগন্যাল নেই। আকাশের দিকে তাকাতেই বুঝতে পারলাম বৃষ্টিটা কিছুক্ষণের মধ্যেই নামবে। বাইরে যেভাবে জোরালো হাওয়া দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। জানালার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম। সামনে তাকাতেই খানিকটা হকচকিয়ে উঠলাম। আমার উল্টো দিকে সিটে একজন কিম্ভূত মার্কা লোক বসে আছে। লোকটার দুটো চোখ যেন আমার দিকেই স্থির। লোকটাকে একবার দেখেই মনে হলো নরক দর্শন করছি। চোখ দুটো যেন খুব অসম্ভব রকমের বিস্ফারিত, অত্যন্ত শীর্ণকায় চেহারা। কুকুর যেভাবে খাবার দেখলে লালা ঝরাতে থাকে, লোকটাও আমার দিকে তাকিয়ে সেইভাবে লালা ঝরাচ্ছে। লোকটার গায়ে একটা ছেঁড়া ফাটা সাদা গেঞ্জি। কোনো কালে যে সেটা সাদা ছিল সেটা লোকে দেখলে বুঝতে পারবে না। আমি এবার বলেই ফেললাম, আপনি কে? আর এখানে কখনই বা এসে বসলেন আপনি? লোকটা দেখলাম আমার কোনো কথার কোনো উত্তর না দিয়ে সিট ছেড়ে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে একটা হাত আমার দিকে এগিয়ে দিল।
লোকটা নিজের ওই নোংরা হাতটা আমার কাঁধের ওপর রাখলো। হাতটা কাঁধের ওপর ঠেকা মাত্রই অনুভব করতে পারলাম হাতটা যে খুব অস্বাভাবিক রকমের ঠান্ডা। আর সহ্য না করতে পেরে এক ঝটকায় কাঁধ থেকে হাতটা নামিয়ে দিলাম। কাঁধ থেকে হাতটা নামিয়ে দেখলাম লোকটা আবার সিটের ওপর বসে পড়লো। এইবার দেখলাম লোকটা নিজের লালাযুক্ত ঠোঁটগুলো পরিষ্কার করে বলল, আসলে সারাদিন ঝড় জলে কাজ করি তো, তাই হাতগুলো অমন ঠান্ডা। ভাবলাম অন্য কোনো সিটে গিয়ে বসাই ভালো, তাই সিট ছেড়ে উঠে দাঁড়ালাম। সিট ছেড়ে উঠে দাঁড়াতেই সামনের কামরাটা ভালো মতো দেখলাম। এখন কামরায় 4-5 জন লোকের বেশি নেই, কামরা প্রায় ফাঁকা। আরে বসুন বসুন, আসলে ওদিকে কাউকে কথা বলার মতো পেলাম না, আপনি দেখলাম একা একা বসে আছেন, তাই আপনার সাথে একটু গল্প করতে এলাম। লোকটার কথাটা শুনে যেন বাধ্য শিশুর মতো আবার সিটের ওপর বসে পড়লাম। বলছি, আপনার ব্যাগে বুঝি খাবার আছে? রুটি, ডিম ভাজা, মিষ্টি? সেটা আপনি কি করে জানলেন আমার ব্যাগে খাবার আছে? সেটা অনুমান করলাম। ব্যাগের মধ্যে কি আছে সেটা সাধারণ মানুষের পক্ষে অনুমান করা অসম্ভব। আপনি খাবেন? দেব? খেতে দেবেন? কত দিন যে খাই না, কত কাল যে খাই না অমন রান্না করা খাবার। দিন দিন, তাড়াতাড়ি দিন। পাশে হাত বাড়িয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বার করে নিলাম। টিফিন বক্সটা লোকটার হাতে দিতেই লোকটা প্রায় ছো মেরেই সেটা আমার হাত থেকে নিয়ে নিল। চোখের সামনে খাবার দেখে লোকটা প্রায় গোগ্রাসে সেটা খেতে শুরু করেছে। লোকটা এমনভাবে খেয়ে চলেছে যে এরপর যদি আমার চোখের সামনে কোনো খাবার দেখি তবে আমার গাটা ঘিন্নায় ঘিন ঘিন করে উঠবে। খাওয়া শেষ করে লোকটা বলল, এর আগে কতজনকে খেয়েছি, কতজনের থেকে খেয়েছি, তবে এমন স্বাদ আমি কোথাও পাইনি। খুব ভালো খেলাম। আমার মনে হলো ওনার কথার মধ্যে যেন কিছু একটা ভুল শুনলাম। কি বললেন বলুন তো এক্ষুনি আপনি কথাটা? চুপ চুপ, ওসব কথা মুখেও আনতে নেই। মনে মনে ভাবলাম লোকটার হয়তো মাথা খারাপ আছে, কিন্তু টিফিন বক্সটা হাতে নিতেই কোথা থেকে জানি না একটা রক্তাক্ত হাড় আমার টিফিন বক্সটার ভেতরে এসে পড়লো। কিন্তু টিফিন বক্সের মধ্যে হাড় আসবেই বা কোথা থেকে? ভয়ে আর থাকতে না পেরে টিফিন বক্সটা ট্রেনের জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিলাম। তারপর সামনের সিটের দিকে চোখ পড়লো। লোকটার হাতে লেগে থাকা রক্তটা চেটে নিয়ে লোকটা এবার বলল, সদ্য কাটা রক্ত, কেমন টাটকা গন্ধ বেরোচ্ছে, কুচি হাড়ের স্বাদই আলাদা। ভয়ে যেন আমার পুরো শরীরটা অসাড় হয়ে গেছে। সিট ছেড়ে দিয়ে উঠে পালাবো বা চিৎকার করব তার কোনো ক্ষমতা নেই। খাবেন নাকি মানুষের মাংস? এনে দেব। এবার দেখলাম লোকটা নিজের সিট ছেড়ে দিয়ে আবার উঠে দাঁড়ালো। তারপর দেখলাম প্রচণ্ড রাগে নিজের একটা হাত আমার দিকে প্রসারিত করে দিল। লোকটা তারপর সেই হাত দিয়ে আমার চুলের মুঠিটা চেপে ধরলো। তারপর খুবই অমানসিকভাবে সেটাকে টানতে শুরু করলো। আমি খুব করুণ স্বরে লোকটাকে ছাড়তে বললেও কিছুতেই সেই পিশাচ আমায় ছাড়লো না। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, আমায় ছেড়ে দিন, লাগছে আমার খুব, ছেড়ে দিন। খাবেন নাকি মানুষের মাংস? আমার সাথে আসুন, খাওয়াবো।
যখন চোখ খুললাম তখন ট্রেনের মধ্যে বসে আছি। এতক্ষণ যা দেখলাম হয়তো সবই একটা নিছকই স্বপ্ন ছিল। ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম। স্টেশন প্রায় ঢুকেই গেছে। সেই কারণেই ব্যাগপত্র সব গুটিয়ে নিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশন থেকে বাইরে বেরোতে আরেক বিপত্তি, সাথে করে ছাতাও নিয়ে আসিনি। বাইরে যা জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। যদি এখান থেকে এই অটো বা টোটো পেয়ে যেতাম তবে খুবই সুবিধা হতো। আর যা জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাতে যেন শরীরের হাড়গুলো ঠকঠক করে কেঁপে উঠছে। আর এক মুহূর্ত দেরি না করে রোডের ওপর দিয়ে বৃষ্টি মাথায় নিয়ে হাঁটা শুরু করলাম। যদি সামনে গিয়ে কোনো গাড়ি ঘোড়া পেয়ে যাই তবে এই ঝড় বৃষ্টির রাতে যতই ভাড়া বলুক না কেন দিয়ে দেব, শুধু আমায় যথাস্থানে নামালেই হলো। কিন্তু অনেকটা চলে আসার পরও বাড়িঘর অবধি চোখে পড়লো না। আরও খানিকটা যাওয়ার পর দেখলাম দূর থেকে একটা অটো আমার দিকেই প্রায় ছুটে আসছে। মনে মনে ভাবলাম, ভালোই হলো, আমার জামা কাপড় যেভাবে বৃষ্টিতে ভিজে গেছে, অটোটাকে যে করে হোক দাঁড় করাতেই হবে। দেখলাম অটোটাকে না ডাকা সত্ত্বেও অটোটা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। যত তাড়াতাড়ি পারি সেই অটোটার দিকে ছুটে গেলাম। অটোওয়ালার সামনে গিয়ে বললাম, দাদা ওই বীরখাগ্রাম যাবেন? আমার কথা বলতেই লোকটা দেখলাম আমার দিকে ঘুরে তাকালো। লোকটার গায়ে একটা চাদর চাপানো। চাদরের ভেতর দিয়ে লোকটার মুখ ঠিকঠাক দেখা যাচ্ছে না। দাদা বাবু, ওইদিকে তো এত রাতে আমরা যাই না। দয়া করে চলুন দাদা, না হলে তো এই ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মরে যাব। যেতে পারি, কিন্তু যা পারিশ্রমিক চাইবো সেটা আপনাকে দিতে হবে। আপনি যত টাকা চাইবেন তত টাকাই আমি দেব, শুধু আপনি চলুন। অটোতে ঢুকে বুঝলাম অটোর সিট পুরোপুরিভাবে শুকনো, কিন্তু বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে তো ছিটা ফোটা বৃষ্টি হলেও ভেতরে ঢোকার কথা। আমি বসা মাত্র অটোটা চলতে শুরু করলো। খানিকক্ষণে নিঃশব্দতা ভেঙে আমি প্রথম কথাটা শুরু করলাম, তা আপনি কত বছর ধরে এই অটো চালাচ্ছেন? তা 10-20 বছর হয়ে গেল। আপনার চিন্তার কোনো কারণ নেই, হাত পাকাই আছে, আপনাকে ঠিক পৌঁছে দেব। সত্যি কথা বলতে গেলে অটোর ভেতর কিছুই প্রায় দেখা যাচ্ছে না। অন্ধকার ঘুটঘুটে, যতটুকু চোখে পড়ছে এত বৃষ্টিতেও লোকটার চাদর এক ফোঁটাও ভেজেনি। খানিকক্ষণ পর বাইরের দিকে তাকিয়ে বুঝলাম রাস্তাটা তো চেনা ঠেকছে না। এই রাস্তায় যে আগে কখনো এসেছি তা তো মনে পড়ে না। আপনি হয়তো রাস্তা কিছু ভুল করেছেন দাদা। আপনি কোনো চিন্তা করবেন না, এই রাস্তা দিয়ে গেলে খুবই অল্প সময়ে আমরা পৌঁছে যাব। দেখলাম জামাটা প্রায় আমার ভিজে চুপচুপা হয়ে গেছে। যতদূর পারলাম জামাটা মুছে নিলাম। এখনো বীরশিলা গ্রাম আসতে অনেক সময়, আপনি চাইলে একটু ঘুমিয়ে নিতে পারেন। তবে বলছি কি দাদা, গ্রাম আসলে আমায় ডেকে দেবে। হাতটা সিটের ওপর রেখে চোখটা বন্ধ করলাম। খানিকক্ষণ পর যখন ঘুম ভাঙলো তখন দেখলাম অটোওয়ালা অটোতে নেই। খানিকক্ষণ অটোর মধ্যে অপেক্ষা করার পর যখন অটোওয়ালা এলো না তখন অটো থেকে নেমে পড়লাম। বৃষ্টিটা ততক্ষণে ধরে গেছে। অটো থেকে বেরিয়ে দেখলাম অটোটা একটা রেল গেটের সামনে দাঁড়িয়ে। মনে মনে ভাবলাম লোকটা কোথায় গেল? এতক্ষণ অপেক্ষা করে আছি আমি, এতক্ষণে তো চলে আসার কথা। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন অটোওয়ালা এলো না
আমি রেলগেট দিয়ে কিছুটা এগিয়ে গেলাম। তখন আকাশের মধ্যে বিদ্যুৎ ঝলকানি মারছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো মুষলধারে বৃষ্টি শুরু হবে আবার। একটা শব্দ বারে বারে কানে আসছে আমার। কোথা থেকে সেই শব্দটা আসছে সেটা দেখতে গিয়ে যখন সামনে তাকালাম, একটা লোক একটা বড় কোদাল নিয়ে সেই ট্রেনের পাথরগুলোকে খুঁড়ছে। লোকটাকে দেখে আমি চিনতে পারলাম, গায়ে সেই একই চাদর। কোনো সন্দেহ নেই এটা সেই অটোওয়ালা। আমি আরো কিছুটা আগে গিয়ে দাঁড়ালাম। লোকটা এখন এই ট্রেন লাইনের মাঝে দাঁড়িয়ে কি করছে? বৃষ্টির গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে। আমি লোকটার থেকে প্রায় 12 হাত পেছনে এসে দাঁড়িয়েছি। লোকটা দেখছি বারে বারে ট্রেনের পাথরগুলোকে সরিয়ে কিছু একটা জিনিস খোঁজার চেষ্টা করছে, আবার না পেয়ে বারে বারে ট্রেনের পাথরগুলো বিরক্তিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম লোকটা খোঁড়া বন্ধ করে উঠে দাঁড়ালো। হয়তোবা আমার উপস্থিতি টের পেয়ে সে কাজ বন্ধ করে দিয়েছে। লোকটা এবার আমার দিকে ঘুরে দাঁড়াতেই লোকটার মুখটা আমার চোখে পড়লো। এ কি? এটা আমি কি দেখছি? আমার সামনে তো কোনো এক জীবিত জগতের মানুষ নেই। এটা তো একটা আস্ত কঙ্কাল। কঙ্কালটার মাথা নেই। কঙ্কালটা আমায় দেখতে পেয়ে আমার উদ্দেশ্যে বলল, আপনি এসে পড়েছেন বাবু। আমার কাটা মাথাটা মনে হয় এই দিকেই কোথাও পড়েছে, খুঁজুন। আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম, ওরে বাবা রে, ভূত! তাড়াতাড়ি শুরু করুন, তাহলে আপনার মাথাটাও আমি থর থেকে আলাদা করে দেব। আমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘুরেই সেখান থেকে ছুট দিলাম। তারপর জ্ঞান শূন্যের মতো লাইনের পাশ দিয়ে ছুটতে শুরু করলাম। আমি কোথায় যাব সেটা আমি জানি না, তবে এই কঙ্কালটার হাতে পড়লে আমায় জীবিত ছাড়বে না। হাড়ের ঠকঠকানি আওয়াজ শুনে বুঝলাম কঙ্কালটা আমার পেছনে তখনও তো উড়ে আসছে। আমার মাথাটা খুঁজে দিয়ে যাও। লাইনের ধার দিয়ে দৌড়ে আসছিলাম, হঠাৎ করে মনে হয় পাথরে পাটা লেগে ছিটকে পড়লাম লাইনের ওপর। লাইনে পড়তেই মাথাটা গিয়ে আমার লাইনের পাথরে লাগলো, আর সঙ্গে সঙ্গে গলগলিয়ে সেখান থেকে রক্তপাত শুরু হলো। আমি সেই লাইনের ওপরই পড়ে রইলাম। কিছুক্ষণের মধ্যে হয়তো রাতের শেষ ট্রেন আসবে। তাহলে এখন কেমন লাগছে? এখন একটু ভালো আছি। তো ওষুধগুলো খেয়ে নেবেন, আমি আবার একটু বাদে এসে দেখব। বলছি, আমাকে এখানে কে নিয়ে এলো? আপনাকে ওইখানকার কিছু লোক রাতে তুলে নিয়ে এসেছিল। আমার সাথে যে কালকে কি হয়েছে কাউকে বললে হয়তো কেউই বিশ্বাস করবে না। এখান থেকে বেরোনোর পর সোজা বাড়ি যাব।